গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইতিহাস চেম্বার। আজকে আমরা গত ক্লাসের সূত্র ধরে একইভাবে আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছে সেই বন্ধুদের জন্য যে ক্লাসটি আজকে হবে, আলোচনায় আমরা যে বিষয়টি রেখেছি, দ্য হিস্ট্রি অফ দ্য রাইজ অফ মগধ, অর্থাৎ মগধের উত্থান বলা যেতে পারে, মগধের উত্থানের ইতিহাস। সেই সঙ্গে আমরা মগধের উত্থানের কারণগুলো কিন্তু আলোচনা করব। প্রথমেই যে বিষয়টি আমাদের নজরে রাখতে হবে, যে আমরা দেখেছি খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে উত্তর ভারতে ঐক্যবদ্ধ রাজশক্তির পরিবর্তে 16টি মহাজনপদ বা ক্ষুদ্র রাজ্য গড়ে উঠেছিল, যাকে আমরা বলেছিলাম 16 মহাজনপদ। ঠিক আছে, এই 16 মহাজনপদের মধ্যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের মধ্যভাগে এসে যে চিত্রটা আমরা পাব, দেখা যাবে যে কোশল, অবন্তী, বৎস এবং মগধ, এই 4টি মহাজনপদ উল্লেখযোগ্য হয়ে উঠেছিল এবং তারা রাজনৈতিক প্রাধান্য লাভের প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়েছিল এবং শেষ পর্যন্ত মগধ দেখা যাবে এই প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয় এবং সাম্রাজ্যবাদের পথে অগ্রসর হয়ে একটা সাম্রাজ্য গঠন করে। ঠিক আছে, সাম্রাজ্য গঠন করে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে মগধের উত্থান কিভাবে হয়েছে? মগধের উত্থানে আমরা দেখব যে বেশ কয়েকটি রাজবংশের হাত ধরে এমন কতগুলি রাজবংশ পরপর এসেছিল যারা ক্রমান্বয়ে মগধের সাম্রাজ্যবাদকে এগিয়ে নিয়ে গেছে এবং এই সাম্রাজ্যবাদকে এগিয়ে নিয়ে যাওয়ার কারণেই মগধ একটা উত্তর ভারতীয় সাম্রাজ্যের রূপ লাভ করেছিল। এক্ষেত্রে সবার প্রথমে যে রাজবংশের কথা আমরা বলবো সেটা হচ্ছে হর্ষঙ্ক বংশীয় রাজাদের কথা। হর্ষঙ্ক বংশীয় রাজা ছিলেন বিম্বিসার, অজাতশত্রু এবং তার যে বংশধরেরা, সেই বংশধরেরা প্রথম মগধের সাম্রাজ্যবাদের চাকা ঘুরিয়েছিলেন, অর্থাৎ মগধ সাম্রাজ্যবাদের পথে অগ্রসর হতে শুরু করেছিল। সেই চাকাকে আরো বেশি এগিয়ে নিয়ে গিয়েছিল শিশুনাগ বংশীয় রাজা শিশুনাগ এবং কালাশোক। এই দুজন রাজা মুখ্য ছিল, শিশুনাগ বংশীয় দুজনই ছিলেন। এদের অধীনে মগধের সাম্রাজ্যবাদ আরো বেশি অগ্রসর হয়। তারপরে নন্দ বংশের উত্থান ঘটে। নন্দ বংশীয় রাজা মহাবদ্যানন্দ এবং ধননন্দ সহ মোট 9 জন রাজা সিংহাসনে বসেছিলেন, যাদেরকে আমরা নবনন্দ বলবো। তারাও কিন্তু মগধের সাম্রাজ্যবাদকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। ঠিক আছে, আমরা এবার ধরে ধরে আলোচনা করব একটা একটা করে। হর্ষঙ্ক বংশ। ঠিক আছে, হর্ষঙ্ক বংশের দেখা যাবে বিম্বিসারের রাজত্বকাল। আমরা প্রত্যেকেই জানি যে পয়েন্ট ওয়াইজ আলোচনা করব, ডিটেলস হিস্ট্রিতে আমরা যাচ্ছি না। তা বেশ যে জায়গাগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসার মতো সেগুলো শুধুমাত্র। বিম্বিসারের সময়কাল কত তাহলে? 545 থেকে 493 খ্রিস্টপূর্বাব্দ। আমরা খ্রিস্টপূর্বাব্দের গণনা জানি, ব্যাক করে আসতে হয়। বিম্বিসারের পিতার নাম হিসেবে আমরা বোধিস, ভট্টীয়, হেমজিৎ, খেমজিৎ এরকম বেশ কয়েকটা নাম কিন্তু পাওয়া যায় বিভিন্ন বৌদ্ধ গ্রন্থে। মাতার নাম কি ছিল? বিম্ব। বিম্বিসারের মাতার নাম বিম্ব। ঠিক আছে, নামের সাথে একটা ধ্বনিগত মিল রয়েছে, সেই দিকে লক্ষ্য রেখে মাথায় ঢুকিয়ে নিতে হবে। বিম্ব, তার ছেলে বিম্বিসার। উপাধি কি ছিল? শ্রেণীয় বা শ্রেণিক। বিম্বিসারের উপাধি ছিল শ্রেণীয় বা শ্রেণিক। ঠিক আছে, তিনি অঙ্গরাজ ব্রহ্মদত্তকে পরাজিত করে অঙ্গরাজ্য দখল করেছিলেন। ঠিক আছে, কাকে পরাজিত করেছিলেন? ব্রহ্মদত্তকে। ঠিক আছে, এখানে এস সি রায়চৌধুরী একটা কথা বলেছেন
যে বিম্বিসারের অঙ্গরাজ্য জয়ের মধ্য দিয়ে মগধের সাম্রাজ্যবাদের পথে যে যাত্রা শুরু হয়েছিল, সেই যাত্রার শেষটা ছিল হচ্ছে অশোকের কলিঙ্গ জয়। সেখানে গিয়ে মগধের সাম্রাজ্যবাদের রথ থেমেছিল। ঠিক আছে, তার মানে বিম্বিসার প্রথম জয় করেন কি অঙ্গরাজ্য। দূরবর্তী রাজা যাদের সঙ্গে তার মিত্রতার সম্পর্ক ছিল সেটা হচ্ছে গান্ধারের রাজা। গান্ধার আমরা জানি একেবারে কাশ্মীরের কাছাকাছি। ঠিক আছে, পুক্কসাতির সঙ্গে তার মিত্রতা ছিল। অবন্তী রাজ্যের রাজা পদ্মদের সঙ্গে তার মিত্রতা ছিল। বরুক রাজ্যের রাজা রুদ্রসেনের সঙ্গেও তার কিন্তু মিত্রতা ছিল। ঠিক আছে, এই বিষয়টা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এখানে দিয়ে দিল ব্রহ্মদত্ত, পুক্কসাতি, প্রদ্যোৎ, রুদ্রায়ণ আলাদাকে তিনজনের সাথে মিত্রতা ছিল। একজনকে তিনি যুদ্ধে পরাজিত করেছিলেন, অর্থাৎ তিনি শত্রু ছিলেন। মানে আলাদা হচ্ছেন অঙ্গরাজ্যের রাজা ব্রহ্মদত্ত। এভাবে কিন্তু প্রশ্ন হওয়ার সম্ভাবনা থাকে। বিশেষত যারা নেট সেটের প্রিপারেশন নিচ্ছ তাদের কিন্তু এভাবেই পড়তে হবে। ঠিক আছে, এছাড়াও আনুষঙ্গিক বিষয় হিসেবে আমাদের দেখতে হবে বিম্বিসারের বিবাহ কিন্তু মগধের সাম্রাজ্যবাদের উত্থানে একটা গুরুত্বপূর্ণ দিক। কি, তিনি কোশল রাজ্যের রাজা মহাকোশলের কন্যা কোশল দেবীকে বিবাহ করেছিলেন এবং যৌতুক হিসেবে পেয়েছিলেন কাশী। কি পেয়েছিলেন? কাশী। ঠিক আছে, এই কাশী কোশলের অধীনস্থ হয়েছিল তার আগে। ঠিক আছে, কাশীকে যৌতুক হিসেবে দিয়েছিল বিম্বিসারকে। ঠিক আছে, কাশী বিম্বিসারকে যৌতুক হিসেবে দেওয়া হয়। লিচ্ছবি বংশের রাজকন্যা চেল্লনাকে বিবাহ করেছিলেন। লিচ্ছবি রাজা কে ছিল? চেতক। চেতকের কন্যা চেল্লনাকে বিবাহ করেছিলেন। বিদেহ রাজকন্যা বাসবীকে বিবাহ করেছেন। মদ্র রাজকন্যা ক্ষেমাকে বিবাহ করেছেন। 4টা বিবাহ, কোশল দেবী, চেল্লনা, বাসবী এবং ক্ষেমা। ঠিক আছে, রাজধানী কোথায় ছিল? এই সময় মগধের রাজধানী ছিল গিরিব্রজ, বর্তমানে রাজগীর। বর্তমান নাম হচ্ছে রাজগীর। প্রশ্ন আসতে পারে গিরিব্রজ বর্তমান কি নামে পরিচিত? রাজগীর। কিংবা রাজগীরের প্রাচীন নাম কি? উত্তর হবে গিরিব্রজ। ঠিক আছে, 5টি পাহাড় দ্বারা বেষ্টিত ছিল, যেন একটা দুর্গ। ঠিক আছে, এটা কিন্তু নিঃসন্দেহে একটা নিরাপত্তার দিক। ঠিক আছে, বৌদ্ধ সংঘকে বেনুবন উদ্যানটি দান করেছিলেন কে? বিম্বিসার। এগুলো আনুষঙ্গিক তথ্য। বিম্বিসার বেনুবন উদ্যানটি কে দান করেছিলেন বৌদ্ধ সংঘকে? উত্তর হবে বিম্বিসার। বুদ্ধের চিকিৎসার জন্য রাজবৈদ্য জীবককে নিয়োগ করেছিলেন। কাকে নিয়োগ করেছিলেন? রাজবৈদ্য জীবক। বিম্বিসারের রাজবৈদ্যের নাম ছিল জীবক। তিনি যেমন কি বলে বুদ্ধের চিকিৎসার জন্য নিয়োজিত হয়েছিলেন, তেমনি দেখা যাবে যে এই যে দূরবর্তী গান্ধারের রাজা, ঠিক আছে, অবন্তীর রাজা প্রদ্যোৎ একবার অসুস্থ হয়েছিলেন। তাকে চিকিৎসা করার জন্য জীবককে প্রেরণ করা হয়েছিল। মানে বিম্বিসার প্রেরণ করেছিলেন মিত্রতার নিদর্শন হিসেবে। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। যদিও একটু গভীর হয়ে গেল, সাধারণ পরীক্ষাগুলোতে এত গভীর থেকে প্রশ্ন আসার কথা নয়। নেট সেটের যারা প্রিপারেশন নিচ্ছে তারাই দেখবে। বিম্বিসারের রাজ্যের আয়তন এবার দেখে নিব আমরা। কত ছিল? 300 লীগ। সেখানে 80,000 গ্রাম ছিল। ঠিক আছে, পুত্রের নাম ছিল অজাতশত্রু। বলা হয় অজাতশত্রুর হাতেই তিনি নিহত হয়েছিলেন, অর্থাৎ পুত্রের হাতে নিহত হয়েছিলেন। দীক্ষনিকায় অনুসারে, বৌদ্ধ গ্রন্থ দীক্ষনিকায় অনুসারে দেবদত্তের কুপরামর্শে
অজাতশত্রু এ কাজ করেছিলেন। এটা দেবদত্ত হবে, ঠিক আছে। দেবদত্তের কুপরামর্শে এ কাজ অজাতশত্রু করেছিলেন, অর্থাৎ পিতাকে হত্যা করেছিলেন। অজাতশত্রু নিহত হলে শোকাহত তার মহিষী অর্থাৎ পত্নী কোশল দেবীর মৃত্যু হয়েছে। এটা কিন্তু মনে রাখতে হবে, কোশল দেবীর মৃত্যু হয়েছিল শোকে। এটা কিন্তু ইতিহাসে বেশ গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এর পরবর্তী অজাতশত্রুর সঙ্গে কোশলের যে সম্পর্ক এর দ্বারা নির্ধারিত হয়েছিল। এই বিষয়টা মাথায় রাখতে হবে, তাহলে পরবর্তী ইতিহাসটা বোঝা খুব ইজি হয়ে যাবে, ঠিক আছে। এবার আমরা দেখি পরবর্তী সম্রাট অজাতশত্রু। রাজত্বকাল 493 থেকে 462 খ্রিস্টপূর্বাব্দ, ঠিক আছে। ইতিপূর্বে তিনি চম্পানগরীর শাসক হিসেবে কাজ করেছেন, ঠিক আছে। চম্পানগরীর শাসক হিসেবে কাজ করেছেন। বিম্বিসারের পত্নী লিচ্ছবির রাজকন্যা চেল্লনার গর্ভজাত সন্তান ছিলেন অজাতশত্রু, ঠিক আছে। কারণ তাকে বৌদ্ধ গ্রন্থে লিচ্ছবি দৌহিত্র বলা হয়েছে। কি বলা হয়েছে? লিচ্ছবি দৌহিত্র। লিচ্ছবি দৌহিত্র, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। লিচ্ছবি দৌহিত্র, এখান থেকে অনুমান করা হয় যে তিনি লিচ্ছবি রাজকন্যা চেল্লনার গর্ভজাত সন্তান ছিলেন, ঠিক আছে। তার উপাধি ছিল কুনিক, ঠিক আছে। উপাধি কি ছিল? কুনিক। তার দুজন মন্ত্রী ছিলেন বর্ষাকর এবং সুধীন, ঠিক আছে। বর্ষাকর এবং সুধীন। এছাড়াও যেটা আমাদের মাথায় রাখার, যেটা আগেই উল্লেখ করলাম, কোশলরাজ প্রসেনজিৎ দেখা যাবে তার যে মায়ের মৃত্যু হলো তারপর তিনি কাশী পুনর্দখল করেন, ঠিক আছে। দেখা যাবে এর ফলে অজাতশত্রুর সঙ্গে তার আবার যুদ্ধ বাঁধে। এই যুদ্ধে অজাতশত্রু নিহত হয়েছিলেন, মনে রাখতে হবে। এই যুদ্ধে নিহত হয়েছিলেন না, ভুল বলছি, পরাজিত হয়েছিলেন। অজাতশত্রু পরাজিত হলেও যেটা হয়েছিল যে নিজ কন্যা ভজিরা কুমারীর সঙ্গে অজাতশত্রুর বিবাহ দিয়েছিলেন কে? কোশলরাজ প্রসেনজিৎ। এবং কাশী অজাতশত্রুকে আবার যৌতুক হিসেবে দেওয়া হয়েছিল, অর্থাৎ যে কাশী কেড়ে নিয়েছিলেন প্রসেনজিৎ সেটাই আবার অজাতশত্রুর সঙ্গে বিয়ে দিয়ে নিজের মেয়ের সেটা যৌতুক হিসেবে ফিরিয়ে দেন, ঠিক আছে। এরপর বচ্চি রাষ্ট্রসংঘের লিচ্ছবিদের তিনি পরাজিত করেছিলেন। কাকে পরাজিত করেছিলেন? লিচ্ছবিদের সঙ্গে। লিচ্ছবিদের সঙ্গে তার যুদ্ধ চলেছিল 16 বছর, ঠিক আছে। লিচ্ছবিদের সঙ্গে তার যুদ্ধ চলেছিল 16 বছর ধরে। এই বিষয়টা কিন্তু মাথায় রাখা। এই লিচ্ছবিদের বিরুদ্ধে যুদ্ধে দুটো গুরুত্বপূর্ণ অস্ত্র অজাতশত্রু ব্যবহার করেছিলেন। একটা হচ্ছে মহাশিলা কণ্টক, আর একটা হচ্ছে রথ মুসল। এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, কার সঙ্গে জড়িত রথ মুসল, মহাশিলা কণ্টক? এই অস্ত্র দুটো কি কি? এই মহাশিলা কণ্টক হচ্ছে পাথর ছোড়ার যন্ত্র, অর্থাৎ বড় বড় পাথর শত্রু পক্ষের দিকে ছুড়ে দেওয়া হতো এটা দিয়ে। আরেকটা হচ্ছে রথ মুসল, এটা হচ্ছে একটা দুর্ভেদ্য রথ যেটা শত্রু সেনার ভেতর দিয়ে চালিয়ে দিলে ব্যাপক ধ্বংস সাধন করত, ঠিক আছে। মনে রাখতে হবে, এটা মনে রাখার সব থেকে গুরুত্বপূর্ণ সহজ পদ্ধতি হচ্ছে যারা বাহুবলী সিনেমা দেখেছে, এখানে কিন্তু এইরকম অস্ত্রগুলো দেখানো হয়েছিল, দেশীয় টেকনিক, ঠিক আছে, মাহিষ্মতি রাজ্যের, ঠিক আছে। 483 খ্রিস্টপূর্বাব্দে রাজগৃহে তিনি প্রথম বৌদ্ধ সংগীতির আহ্বান করেছিলেন। প্রথম বৌদ্ধ সংগীতি। বুদ্ধের মৃত্যু হলো কবে? 486 খ্রিস্টপূর্বাব্দে। তার ঠিক 3 বছর পর প্রথম বৌদ্ধ সংগীতি আহ্বান করেন অজাতশত্রু, ঠিক আছে।
এই প্রথম বৌদ্ধ সংগীতিতে স্থবির মহাকাশ্যপ ছিলেন সভাপতি। কে ছিলেন? স্থবির মহাকাশ্যপ সভাপতিত্ব করেছিলেন। ঠিক আছে, এবার যেটা আমরা দেখব, পরবর্তী শাসক কে ছিলেন। অজাতশত্রুর পরবর্তী যে শাসকদের উল্লেখ পাওয়া যায় তার মধ্যে উদয়ীন 462 থেকে 446 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত রাজত্ব করেন। তিনি পাটলিপুত্র নগরী নির্মাণ করেন এবং রাজধানী স্থানান্তর করেন। ঠিক আছে, তাহলে প্রশ্ন আসতে পারে পাটলিপুত্র নগর কে নির্মাণ করেছিলেন? উদয়ীন। অতঃপর ঠিক আছে, তিনি কুসুমপুরা নগর নির্মাণ করেন। তারপরে শাসকের আসনে বসেছিলেন তিনজন অনিরুদ্ধ, মুন্ডক এবং নাগদর্শক। এই নাগদর্শককেই হত্যা করেছিলেন কে? তার সভাসদ শিশুনাগ। এই হত্যা করে শিশুনাগ বংশের সূচনা করেন, অর্থাৎ শিশুনাগ বংশের শুরু করেন। ঠিক আছে, এই শিশুনাগ বংশের দুজন শাসক ছিলেন শিশুনাগ এবং কালাশোক। শিশুনাগ সম্পর্কে গুরুত্বপূর্ণ যেটা, যে তিনি বৈশালীর ভূতপূর্ব শাসক ছিলেন। বৈশালীতে তিনি রাজধানী প্রতিষ্ঠা করেছিলেন। অবন্তী, বৎস এবং কোশল রাজ্য তিনি দখল করেছিলেন। দেখো, সাম্রাজ্যবাদ অবন্তী, বৎস এবং কোশল রাজ্য দখল করেছিলেন কে? শিশুনাগ। এটা কিন্তু মনে রাখতে হবে। কালাশোকের সময়ে পাটলিপুত্রে আবার রাজধানী স্থানান্তরিত হয়। ঠিক আছে, বৈশালীতে রাজধানী স্থানান্তরিত করেছিলেন কে? শিশুনাগ। কারণ তিনি ভূতপূর্ব রাজপুত্র ছিলেন বৈশালীর, সেখানে তার একটা পৈতৃক ভিটার টান ছিল, সেখানে রাজধানী নিয়ে যান। কিন্তু কালাশোকের সময় আবার রাজধানী ফিরে আসে পাটলিপুত্রে। এই পাটলিপুত্রে কালাশোক বৈশালীতে কালাশোকের সময় দ্বিতীয় বৌদ্ধ সংগীতির সভা বসে। তাহলে দ্বিতীয় বৌদ্ধ সংগীতি কি আহ্বান করেন? কালাশোক। মহাপদ্মানন্দ কালাশোক ও তার 10 পুত্রকে হত্যা করে সিংহাসনে বসেন এবং নন্দবংশের সূচনা হয়। নন্দবংশের দুজন মুখ্য শাসক মহাপদ্মানন্দ প্রতিষ্ঠাতা। ঠিক আছে, মহাপদ্মানন্দ, আরেকজন শেষ শাসক ধননন্দ সমেত 9 জন শাসক শাসন করেছিল, যাদেরকে বলা হয় নবনন্দ। এখানে গুরুত্বপূর্ণ আমাদের মনে রাখতে হবে, মহাপদ্মানন্দ যে নামে পরিচিত ছিলেন উগ্রসেন, সর্বক্ষত্রিয় ছেত্তা, দ্বিতীয় পরশুরাম। ঠিক আছে, বলা হয় মহাপদ্মানন্দ ছিলেন শূদ্র বংশজাত। ঠিক আছে, তিনি ইক্ষ্বাকু, পাঞ্চাল, কলিঙ্গ, অশ্মক, কাশী, কুরু, সুসেন এবং মিথিলায় তার আধিপত্য প্রতিষ্ঠা করেছিলেন। মানে এতগুলো অঞ্চল তার অধীনে ছিল। বাকি যে 7 জন নন্দ রাজা, তাদের নাম স্পষ্ট নয়, তাদের সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না। শেষ রাজা নন্দরাজা ধননন্দ, যার শাসনকাল 336 থেকে 24 খ্রিস্টপূর্বাব্দ, এটা জানা যায়। তার শাসনকালের মূল ঘটনা হচ্ছে গ্রিক বীর আলেকজান্ডারের আক্রমণ। ঠিক আছে, অর্থাৎ তিনি আলেকজান্ডারের সমসাময়িক ছিলেন। ঠিক আছে, তার সামরিক শক্তির যে পরিচয় পাওয়া যায়, যে 20,000 অশ্বারোহী, 2 লক্ষ পদাতিক, 2,000 রথ, 3,000 রণহস্তির অধিকারী ছিলেন। তিনিই ছিলেন শেষ নন্দ রাজা। ঠিক আছে, এই নন্দ রাজাকে পরাজিত করে, অর্থাৎ ধননন্দকে পরাজিত করে চন্দ্রগুপ্ত মৌর্য বংশের প্রতিষ্ঠা করেছিলেন। অতঃপর দেখা যাবে পাটলিপুত্রকে কেন্দ্র করে মৌর্য সাম্রাজ্য উত্তর ভারতীয় এক বিশাল অঞ্চলের সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল। এই সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল মগধকে কেন্দ্র করে। এখন প্রশ্ন হচ্ছে, এই মগধ সাম্রাজ্যবাদের পথে সফল হয়েছিল,
কেন, মগধের সাফল্যের কারণ কি ছিল। ঠিক আছে, মগধের সাফল্যের প্রথম কারণ সম্পর্কে যেটা বলা হয় যে নিরাপদ দূরত্ব। কি বলা হয়েছে, প্রাচীনকালে উত্তর পশ্চিম সীমান্ত পথ দিয়েই সব বৈদেশিক আক্রমণকারীরা প্রবেশ করেছে। ঠিক আছে, এই উত্তর পশ্চিম সীমান্ত থেকে গাঙ্গেয় উপত্যকায় যে মগধ অবস্থিত ছিল, ঠিক বিহার, তার দূরত্ব ছিল অনেক। শত্রু পক্ষের অর্থাৎ বহিঃশত্রুর আক্রমণের দ্বারা এতটা পথ পাড়ি দিয়ে মগধে পৌঁছানো কিন্তু সহজসাধ্য ছিল না। আর আমরা জানি এই পূর্ব ভারতে মগধ পর্যন্ত অগ্রসর হতে আর্যদেরও সময় লেগেছিল প্রায় 2000 বছর। ঠিক আছে, 2000 বছর যাদের সময় লেগেছিল, সেখানে বহিঃশত্রুর আক্রমণ পৌঁছানো কিন্তু বিশেষত উত্তর পশ্চিম সীমান্ত পথ দিয়ে যে বহির আক্রমণগুলো হচ্ছিল সেগুলো পৌঁছানো কিন্তু সম্ভব ছিল না। ঠিক আছে, দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যোগ্য নেতৃত্ব। দেখা যাবে বিম্বিসার, অজাতশত্রু, শিশুনাগ, কালাশোক, মহাপদ্মানন্দ, চন্দ্রগুপ্ত মৌর্য এবং সর্বোপরি অশোক, মগধে ক্রমাগত এই সব সাম্রাজ্যবাদী দক্ষতা সম্পন্ন গুরুত্বপূর্ণ রাজারা পরপর নেতৃত্বে উঠে এসেছিলেন এবং তাদের নেতৃত্বে দেখা যাবে মগধ সাম্রাজ্যবাদের পথে খুব সাফল্যের সঙ্গে অগ্রসর হতে পেরেছিল। এই সাফল্যের জন্য কিন্তু এই যোগ্য নেতাদের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। এছাড়াও বেশ কয়েকজন মন্ত্রী ছিলেন যারা মগধের সাম্রাজ্যবাদের জন্য সহায়ক ভূমিকা পালন করেছিলেন। এ প্রসঙ্গে অজাতশত্রুর মন্ত্রী বৎসাকর, চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী কৌটিল্য, অশোকের মন্ত্রী রাধাগুপ্ত, এদের নাম কিন্তু আমরা বলতে পারি। কি বললাম, চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী ছিল কে, কৌটিল্য, এটা আমরা জানি, কৌটিল্য। ঠিক আছে, রাধাগুপ্ত ছিল অশোকের মন্ত্রী, রাধাগুপ্ত। ঠিক আছে, আর বৎসাকর আমরা দেখলাম অজাতশত্রুর মন্ত্রী, বৎসাকর ছিল অজাতশত্রুর মন্ত্রী। এরাও কিন্তু মগধের সাম্রাজ্যবাদে গুরুত্বপূর্ণ সহায়ক হয়েছিল। এরপরে গুরুত্বপূর্ণ কারণ ছিল মগধের ভৌগোলিক অবস্থান। অর্থাৎ ভৌগোলিকভাবে মগধ একটা অনুকূল অবস্থান পেয়েছিল। কিভাবে, যে গঙ্গা, সোন এবং চম্পা, কি কি, গঙ্গা, সোন, এগুলো কিন্তু নদী, এবং চম্পা, ময়পয়াকার চম্পা, এই তিনটি নদী দ্বারা মগধ ছিল বেষ্টিত, বলা যেতে পারে সুরক্ষিত। মগধের রাজধানী রাজগৃহ যেটা ছিল, সেটা ছিল 5টি পাহাড় দ্বারা বেষ্টিত। এছাড়া পাটলিপুত্র যে নগরী, পরবর্তীকালের রাজধানী, এই গঙ্গা, সোন এবং গণ্ডক, এই তিনটি নদী দ্বারা বেষ্টিত। ঠিক আছে, এক প্রকার প্রথম রাজধানী রাজগৃহ, পরবর্তী রাজধানী পাটলিপুত্র সুরক্ষিত, পুরো মগধ সুরক্ষিত ছিল। এই যে সুরক্ষা ভৌগোলিকভাবে পেয়েছিল, এর গুরুত্ব কিন্তু অস্বীকার করা যায় না মগধের সাম্রাজ্যবাদের পথে, কারণ বৈদেশিক আক্রমণকারীদের পক্ষে এই সুরক্ষা ভেদ করে মগধকে আক্রমণ করা সহজ ব্যাপার ছিল না। অন্যদিকে দেখা যাবে মগধ নদী পথে অন্য দেশে যেমন বাণিজ্য করতে পেরেছে, তেমনি আক্রমণও করতে পেরেছে। এরপরে গুরুত্বপূর্ণ উপাদান যেটা মগধের সাফল্য, সেটা হচ্ছে উর্বর ভূমি। মগধের ভূমি ছিল অত্যন্ত উর্বর, কারণ গাঙ্গেয় উপত্যকায় অবস্থিত, গঙ্গার পলি দ্বারা সমৃদ্ধ। এখানে দেখা যাবে ফসল এতটাই ভালো হতো যে একবার ফসল উৎপাদন করলে
2 বছরের খাবার তৈরি হয়ে যেত। স্বাভাবিকভাবেই এই উদ্বৃত্তকে ব্যবহার করে মগধের পক্ষে একটা সেনাবাহিনী গঠন করা কিন্তু খুব সহজ সাধ্য ব্যাপার হয়েছিল। ঠিক আছে, এছাড়াও ছিল বৈদেশিক বাণিজ্য। বৈদেশিক বাণিজ্য মগধের বেশ উন্নত ছিল, কারণ নদী পথে মগধের যোগাযোগ বেশ ভালো ছিল, যোগাযোগ ব্যবস্থা বেশ ভালো ছিল। এই নদীপথ এবং উৎপাদন ব্যবস্থা, কৃষি উৎপাদন ভালো হওয়ার জন্য দেখা যাবে সমুদ্র পথে, জলপথে মগধের বাণিজ্য বেশ উন্নত ছিল, যেটা মগধকে অর্থনৈতিক ভিত্তি দান করেছিল সাম্রাজ্যবাদের পথে। এছাড়াও ছিল অরণ্য। মগধের অরণ্য সম্পদ, বিশেষত হাতি, অরণ্য থেকে হাতি সংগ্রহ করে যে হাতি হস্তি বাহিনী গঠন করা হয়েছিল, এবং মগধের ঘন অরণ্যে প্রচুর বৃষ্টিপাত হতো, কর্দমাক্ত পরিবেশে বাইরে থেকে গিয়ে সেখানে আক্রমণ করা খুব সহজ ব্যাপার ছিল না। এই উভয় দিক থেকে অরণ্য কিন্তু মগধের সাম্রাজ্যবাদের পথে, বিশেষত প্রতিরক্ষার ক্ষেত্রে সহজসাধ্য হয়েছিল, অনুকূল হয়েছিল। এছাড়া ছিল খনিজ সম্পদ। মগধের ভূখণ্ডের ভূমির উপরেই খনিজ সম্পদ, বিশেষত লোহা পাওয়া যেত এবং তামাও পাওয়া যেত। আজও বিহার আমরা জানি খনিজ সম্পদে সমৃদ্ধ, সে সময় কিন্তু উপরেই লোহা পাওয়া যেত। ফলে লোহার অস্ত্র ব্যবহার করে লৌহ খনির জন্য সামরিক শক্তিতে মগধ কিন্তু বলীয়ান হতে পেরেছিল। এছাড়াও গুরুত্বপূর্ণ উপাদান ছিল মিশ্র সংস্কৃতি। মিশ্র সংস্কৃতি কিভাবে সহায়ক হয়েছিল? মগধের মিশ্র সংস্কৃতি যেটা গড়ে উঠেছিল, সেখানে আর্য অনার্য দুটো উপাদানই ছিল। বলা হচ্ছে আর্যদের যে কি বলবো উন্নত মানসিকতা এবং অনার্যদের বাহুবল, এই দুইয়ের সম্মিলনে মগধ কিন্তু একটা অসাধারণ শক্তি অর্জন করেছিল। সর্বোপরি মগধের সাম্রাজ্যবাদের সাফল্যের পেছনে ছিল একটা আদর্শবাদ, কারণ যুগ যুগ ধরে ভারতীয় রাজন্যবর্গ যে ঐক্যবদ্ধ ভারতবর্ষের স্বপ্ন দেখত, তারা সম্রাট, একরাট, বিরাট, সার্বভৌম, রাজ চক্রবর্তী ইত্যাদি নানা উপাধি গ্রহণ করত। মগধের রাজন্যবর্গ কিন্তু এই আদর্শবাদ দ্বারা প্রভাবিত ছিল, অনুপ্রাণিত ছিল। এই পথেই অগ্রসর হয়েছিল মগধের নরপতিরা, যদিও সেটা পূর্ণতা লাভ করেছিল গিয়ে মৌর্যদের সময়, চন্দ্রগুপ্ত মৌর্য এবং অশোকের আমলে। এইভাবে মগধ বিভিন্ন উপাদান এবং ভৌগোলিক এবং অন্যান্য কারণের সমন্বয়ে সাম্রাজ্যবাদের পথে অগ্রসরে সাফল্য লাভ করেছিল এবং মগধকে কেন্দ্র করে ভারতে প্রথম সাম্রাজ্য গড়ে উঠেছিল। ওকে, এই পর্যন্তই থাক, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে।